ভাবছো তেমন কিছু না, জিজুর সিগারেট এটা। উনি নিচে গেছে, বাবা দেখলে লজ্জায় পড়বে, তাই আমার কাছে এটা দিয়ে গেছেন। এখন তো বানিয়ে বানিয়ে কথা বলবি, কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র না। এই বলে পকেট থেকে মোবাইলটা বের করে তের ছবি তুলে নিল জঙ্কুক। এই ছবি দিয়ে তুমি কি করবে জঙ্কুক ভাইয়া? সারা দুনিয়াকে দেখাবো। যারা তোকে ভদ্র বলে জানে তাদের কাছে তোর মুখোশ উন্মোচন করব। তুই কতটা সাধু সেটা সবাইকে জানাতে হবে না? দেখো জঙ্কুক ভাইয়া, তুমি কিন্তু একটা ছোট্ট বিষয় নিয়ে বাড়াবাড়ি করছো। আমি তো বললাম এটা জিজুর সিগারেট। নিজেকে বাঁচানোর জন্য কত মিথ্যা কথাই না বলছিস। আমি এখন যাই, নেট ফুরিয়ে গেছে। আগে নেট কিনবো, তারপর তোকে সবার সামনে তুলে ধরবো। 2 দিনে তুই সেলিব্রিটি হয়ে যাবি, ভাবতে পারছিস বিষয়টা? জঙ্কুকের এমন আচরণ সব সময় থেকে কষ্ট দেয়। তে ছোটখাটো ভুলগুলো সবার সামনে তুলে ধরে সব সময়। ওকে অপমান করতে চাই জঙ্কুক। ও, তোমাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। তে হচ্ছে ওর মা বাবার দ্বিতীয় সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স করছে, 2য় বর্ষের ছাত্রী। আর জঙ্কুক হলো তের মামাতো ভাই। কলেজের ছুটিতে তে বাড়িতে এসেছে, আর এদিকে বাড়িতে আসতে না আসতেই তের সাইকো মামাতো ভাই জঙ্কুক ফুপুর বাড়িতে এসে হাজির। এই তো এখনকার ঘটনাই দেখলেন। তের জিজু মানে তের বড় আপু জিমিনে বর সুগা আর তে ছাদে বসে গল্প করছিল। এমন সময় শ্বশুরমশাইয়ের ডাক পড়ে। সিগারেট হাতে করে শ্বশুরের সামনে যাওয়াটা লজ্জার বিষয়, সাথে সাথে শ্বশুরকে অপমান করাও হয়। তাই সুগা সিগারেটটা তের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা ধরো, দেখি তোমার বাবা আবার কি জন্য ডাকছেন। সুগা নিচে যেতেই জঙ্কুকের এন্ট্রি হয় ছাদে। তে হাতে সিগারেটটা দেখেই এসব কাণ্ড করে বসে জঙ্কুক। তে বারবার বলার পরও কোনো কথা কানে নেয়নি জঙ্কুক। বাড়ি থেকে বের হয়ে ফ্লেক্সিলোডের দোকান থেকে ডাটা কিনে নেয়। ফেসবুকে ঢুকতেই তে সিগারেট খাওয়া ছবি পোস্ট করে ক্যাপশন দেয়, হাই বন্ধুরা, এটা আমার ফুফাতো বোন তে, সিগারেট খেতে খুব ভালোবাসে। আজ আমাকে ডেকে বলল, জঙ্কুক ভাইয়া আমি সেলিব্রিটি হতে চাই, তুমি আমার এই একটা ছবি তুলে ভাইরাল করে দাও। তাই তার কথা মতোই কাজ করলাম। আশা করি পোস্টটি শেয়ার করে আমার ফুফাতো বোনকে সেলিব্রিটি হতে সাহায্য করবেন। জঙ্কুক বাড়িতে ফিরে দেখে তে ওর বাবা জেহফের সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে কান্না করছে আর কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু জেহফ বলছে, ছি, তোমাকে মেয়ে বলতে আমার ঘৃণা করছে। শহরে লেখাপড়া করতে পাঠিয়েছি, ভেবেছি মানুষের মতো মানুষ হবে, কিন্তু না, তুমি তো ছেলেদের ক্যারেক্টার নিয়ে বসে আছো। তে কান্না করতে করতে বলতে লাগলো, বাবা তুমি যা ভাবছো তা সত্যি নয়। কিসের সত্যর কথা বলছো তুমি? একটা মেয়ে হয়ে সিগারেট খাওয়া ছবি ফেসবুকে পোস্ট করে দিয়েছো কিভাবে? বাবা আমি কিছুই করিনি, যা করেছে সব জঙ্কুক ভাইয়া। যে হোক তের গালে আবার একটা চড় দিয়ে দিল। দোষ করবি নিজে আর দোষী করতে চাইবি আরেকজনকে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তে একবার সোগার দিকে তাকালো, যার অর্থ জিজু আপনার সম্মান বাঁচানোর জন্যই তো আমি সিগারেটটা নিয়েছিলাম, কিন্তু এই ছোট্ট বিষয় নিয়ে কি একটা হয়ে গেল দেখুন। আপনি সব জানেন, বাবাকে কিছু একটা বলুন। কিন্তু একজনের চোখের ভাষা আর একজন বোঝে কিভাবে। তে এবার জঙ্কুকের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে নিজের ঘরের দিকে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। জিমিন অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর তে দরজা খুলল। দরজা খুলে আপুর বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করতে লাগলো তে। জিমিন তেকে নিয়ে গিয়ে খাটের উপর বসলো। তুই কি বিশ্বাস করিস আপু আমি এমন কাজ করেছি? স্বয়ং তুই এসেও যদি বলিস সিগারেট খেয়েছিস, আমি তবুও বিশ্বাস করব না। তাছাড়া তোর জিজু আমাকে কথাটা জানিয়েছে, কিন্তু সবার সামনে কিছু বলতে পারিনি লজ্জায়, জামাই বলে কথা। আপু এই সামান্য বিষয়টা নিয়ে জঙ্কুক ভাইয়া এমন কাজটা কিভাবে করলো বলতে পারিস? আমি তো ছাদেই ওনাকে সব বলেছিলাম, কিন্তু কে শোনে কার কথা? আমাকে নাকি সেলিব্রিটি বানিয়ে ছাড়বে। তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে আপু? ভালো কাজ মানুষ মনে রাখে না, কিন্তু আমার এই ছোট্ট একটা কাজ সবাই মনে রাখবে, আমাকে নিয়ে মজা করবে। কেউ কিচ্ছু করবে না, বলে রাখিস তুই আমার বোন। কেউ তোকে কিছু বললে তাকে আমার
আমার সাথে মোকাবেলা করা লাগবে। কিন্তু ওই সাইকোটা ছবিটা ফেসবুকে ছেড়ে দিয়েছে। আমার ক্যাম্পাসের বন্ধু বান্ধবী যদি এটা দেখে আমি মুখ দেখাবো কিভাবে? তুই এত চিন্তা করিস না তো বোন, আয় তোকে একটু ঘুম পাড়িয়ে দিই। জিমিন তেকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তে বলছে, জানিস আপু, আমার এই ছোট্ট মনটা একজনকে ছাড়া কিছুই ভাবে না। তিল তিল করে গড়ে তোলা আমার এই ভালোবাসা, মনটা চাই সারা জীবন তার সাথে কাটাবো, কোনো এক পবিত্র সম্পর্কে, কোনো এক পবিত্র বন্ধনে। কিন্তু তার কাজকর্ম সবকিছুই তাকে ভালোবাসার বিপরীতে যায়। আমাকে কষ্ট দিয়ে সে কি মজা পায় আমি বুঝি না। কাউকে ভালোবাসলে তার দেওয়া কষ্টগুলো মেনে নেওয়া শিখতে হয়। এতে সে এক সময় দেখবি আর কষ্ট দিতে পারবে না, শুধুই ভালোবাসবে। কিন্তু তার দেওয়া কষ্ট যে সমাজের সবাই দেয়। আমি তো চাই সে একা কষ্ট দিক, কিন্তু সে আমাকে প্রচার করায় যাতে করে সবাই আমাকে অপমান করতে পারে। বিশ্বাস কর আপু, আমি কোনোদিন ওকে ভালোবাসতে চাইনি, কিন্তু কিভাবে যে কি হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। নিজের মনের কথাটা বলিস না কেন? সময় থাকতে সব বলে দে। সব সময় আমার সাথে দুর্ব্যবহার করে, আমি কিভাবে ওকে বলবো আমার মনের কথা? দেখা যাবে সেই কথাটা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দেবে। আমি পৃথিবীতে কাউকে ভয় পাই না, কিন্তু ওই সাইকোটাকে দেখলে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এই ঘটনার পর তে আর কাউকে মুখ দেখানোর অবস্থায় রইল না। তে আজ 3 দিন ধরে বাড়ির বাইরে বের হয়নি, কারোর সাথে ভালো করে কথাও বলেনি। হঠাৎ জঙ্কুক তের কাছে এসে বলল, তোর সাথে কয়জনের শারীরিক সম্পর্ক রয়েছে? তে তো জঙ্কুকের মুখে এমন কথা শুনে পুরোই অবাক। এসব তুমি কি বলছো জঙ্কুক ভাইয়া? কেন তুমি এসব সাইকোগিরি করছো আর নিজেকে খারাপ বানাচ্ছ? আমি কোনো সাইকোগিরি করছি না। দিস ইজ মাই ক্যারেক্টার, যেটা থেকে আমি বের হতেই চাই না। একটা মেয়েকে এ ধরনের বাজে কথা বলার শাস্তি কি নিশ্চয়ই তোমার জানা আছে। জঙ্কুক একটা সাইকোর মতো হেসে উঠল। তে এবার কড়া সুরে বলল, সকালে অমন একটা কাণ্ড করেছো জঙ্কুক ভাইয়া, বারবার কিন্তু আমি তোমাকে ছেড়ে দিব না, বলে দিচ্ছি। তুই কথা না ঘুরিয়ে বল, কয়টা ছেলের সাথে তোর শারীরিক সম্পর্ক রয়েছে? জঙ্কুক ভাইয়া গায়ের সমস্ত শক্তি দিয়ে জঙ্কুককে থাপ্পড় দিল তে। নিজের অধিকারের গণ্ডি পার করতে এসো না। জঙ্কুক এবার রেগে গিয়ে বলল, গণ্ডির কি দেখেছিস তুই? আমি এমন এমন কাজ করতে পারি যা ভাবলে তোর অজ্ঞান হওয়ার মতো অবস্থা হবে। প্লিজ জঙ্কুক ভাইয়া, আমাকে তুমি ছেড়ে দাও। তোমার কষ্টগুলো আমার বুকে লাগে। যেই বুকে তোমার নামে ফুল ফুটে রয়েছে তার ভিতর কেন তুমি বারবার কাটার আঘাত করো? আমার তো একটা মন আছে, আমিও তো তোমার মতোই একটা মানুষ, আমারও যে কষ্ট অনুভূতি হয়। প্লিজ জঙ্কুক ভাইয়া, দোহাই তোমার, আমাকে আর কষ্ট দিও না। সেদিন জিজুর সিগারেট ধরে রাখা নিয়ে আমার সম্মানের অর্ধেকটা তো শেষ করেই দিয়েছো। আর কত কষ্ট দিবা তুমি জঙ্কুক ভাইয়া? তে জঙ্কুকের সামনে হাঁটু গেড়ে অনুনয় করতে লাগলো আর কান্না করতে লাগলো। কষ্ট? আমি তোকে কখন কষ্ট দিলাম? তুমি যেগুলো করো ওগুলো কি? আমি আবার কি করলাম? না জঙ্কুক ভাইয়া, তুমি কিছুই করনি। তে এখন জঙ্কুকের সাথে তর্কে জড়াতে গেল না। বেশি তর্কে চলে গেলে আবার জঙ্কুক কি না কি করে বসে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই চেপে গেল তে। তে উঠে আবার জঙ্কুককে বলল, জানো জঙ্কুক ভাইয়া, কিছু অনুভূতি আছে যেগুলো প্রকাশ করতে মন চায়। ওভারলোড জিনিসটা বোঝো তো? সেই অনুভূতিগুলো ওভারলোড হয়ে গেলে বের করে দিতে হয়। আমি সেগুলো যে আর চেপে রাখতে পারছি না। কিন্তু তোমার এই ভিলেনগিরি সবসময় আমাকে বাধা দেয়। তোমার নামের ফুলগুলো কি কোনোভাবেই পূর্ণতা পাবে না? আমার নামের ফুল মানে? জঙ্কুকের কথায় থতমত খেলো তে। মুখ ফসকে কি না কি বলে ফেলেছে। এখনই কথা ঘুরিয়ে নিতে হবে, তা না হলে জঙ্কুক যদি তের কথার মানে বুঝে যায় তাহলে হয়তো ওকে আরো বড় বড় কষ্ট পাওয়াতে হবে, যার কোনো কিছুই চায় না তে। তাই কথার মোড় ঘোরানোর জন্য তে বলল, তুমি আমার মামাতো ভাই, তোমার প্রতি আমার একটা মায়া আছে না, সেটাই ফুলের মাধ্যমে ব্যাখ্যা দিলাম আর কি। তে জঙ্কুকের সাথে এবার ফালতু বিষয়ে কথা বলার প্রয়োজনীয়তা দেখালো না, তাই ছাদ থেকে নিচের দিকে পা বাড়ালো। কিন্তু সাইকো থেকে এত সহজে পার পাওয়া সম্ভব না। তে উল্টো দিকে ফিরে হাঁটা দিতেই জঙ্কুক তের হাতটা ধরে হ্যাঁচকা টান দিল। তে নিজেকে সামলাতে না পেরে জঙ্কুকের বুকে গিয়ে আছাড় খেলো।
তের দেওয়া ধাক্কা সামলাতে না পেরে জঙ্কুকও নিচে পড়ে গেল। নিচে জঙ্কুক আর জঙ্কুকের ওপরে পড়ে আছে তে। তে সবসময় চাই জঙ্কুকের এই বুকটাতে বাসা বাঁধতে, যে বাসা কোনো ঝড় তুফানে ভেঙে যাবে না, কারণ তে জঙ্কুককে অসম্ভব রকমের ভালোবাসে। কিন্তু কথায় আছে, কিছু স্বপ্ন স্বপ্ন হিসাবেই মানায়, বাস্তবে তা সম্ভব হয়ে ওঠে না। কারণ আপনি যাকে অনুভূতি প্রকাশ করবেন, সে যদি সেটা গ্রহণ না করে তাতে সমস্যা নেই, কিন্তু সেই অনুভূতিটা সম্মান করাটা খুব জরুরি, যেটা জঙ্কুক পারবে না। তের ধারণায় জঙ্কুককে ওর মনের কথা বললে ঢোল ঢাক পিটিয়ে তেকে সবার কাছে খারাপ করে দেওয়ার চেষ্টা করবে, তাই না বলাই রয়ে যাচ্ছে জঙ্কুককে ঘিরে ওঠা অনুভূতিগুলো, নিজের ভালোবাসাগুলো। তে নিজের সুখ খুঁজতে চেষ্টা করে জঙ্কুকের মাঝে, কিন্তু জঙ্কুক কষ্ট ছাড়া কিছুই দিতে পারে না তেকে। একদিন রাতে তে শুয়ে আছে, হুড়মুড় করে জঙ্কুক হঠাৎ তের ঘরে ঢুকলো। আচমকা জঙ্কুককে দেখে তে চমকে উঠলো। টেবিল থেকে ওড়নাটা নিয়ে নিজের দেহে জড়িয়ে নিল। তে ভয় পেয়ে বলল, জঙ্কুক ভাইয়া, এত রাতে এখানে কেন এসেছেন? তে ভয়ে কাঁপতে শুরু করলো এবার, কারণ জঙ্কুককে দেখে মনে হচ্ছে ও নিজের ভিতর নেই। জঙ্কুক নেশা ভরা চোখে তের দিকে এগিয়ে গিয়ে বলল, তোর কাছে আসলাম তে, একটু ভালোবাসতে আসলাম, দিবি একটু ভালোবাসতে? জঙ্কুকের কথা বলার সময় ওর মুখ দিয়ে উদ্ভট গন্ধ বের হচ্ছিল। তে যা বোঝার বুঝে গিয়েছে, জঙ্কুক মদ খেয়ে এসেছে। জঙ্কুক ভাইয়া, আর কত ভিলেনগিরি করবা? সেদিন সিগারেট খাওয়া নিয়ে সন্ধ্যায় আমার সতীত্ব নিয়ে মজা করেছো, এখন আবার কি চাই তোমার? তোকে চাই, তোকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসার সমুদ্রে তোকে ডোবাতে চাই। জঙ্কুকের কথা শুনে তে কেঁপে উঠল। জঙ্কুকের মতিগতি অন্যরকম লাগছে তের কাছে। জঙ্কুক ভাইয়া, নিজেকে সামলাও, তুমি নিজের মধ্যে নেই, তুমি মদ খেয়েছো, প্লিজ এখান থেকে যাও। জঙ্কুক তের কোনো কথার উত্তর না দিয়ে বলল, আজ তোকে ভালো না বেসে আমি কোথাও যাব না। জঙ্কুক ভাইয়া, তুমি আমাকে ভালোবাসো না, এটা আমি জানি, আর যদি ভালোবেসেও থাকো তাহলে চলে যাও আমার ঘর থেকে। আমার তোমাকে এই অবস্থায় দেখে খুব ভয় হচ্ছে, প্লিজ তুমি যাও। জঙ্কুক এবার শয়তানি একটা হাসি দিয়ে বলল, আমাকে ভয় পাচ্ছিস কেন জান? আমি তো তোকে ভালোবাসি। ভালোবাসা মানুষকে কেউ কখনো ভয় পায় নাকি? জঙ্কুক এক পা দুপা করে তের দিকে এগিয়ে আসছে। তে পালাতে চেষ্টা করে, কিন্তু জঙ্কুককে ধরে ফেলে। তে নিজেকে জঙ্কুকের থেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করে, কিন্তু তার আগে জঙ্কুকের ঠোঁটজোড়া তের ঠোঁটজোড়াকে আটকে ধরে। তে কোনোভাবে নিজেকে জঙ্কুকের থেকে আলাদা করতে পারে না। কিছু সময় পর ক্লান্ত জঙ্কুক তের বিছানায় ঘুমিয়ে পড়ে। তের গায়ে চাদর জড়িয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে বসে মুখ চেপে কাঁদতে থাকে। তের ভালোবাসা আজকে হেরে গেছে সাইকো জঙ্কুকের কাছে। জঙ্কুকের ঘুম ভেঙে নিজেকে তের ঘরে দেখে খুব অবাক হয় জঙ্কুক, কিন্তু আশেপাশে তেকে দেখতে না পেয়ে জঙ্কুক ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ পায়। বিছানা থেকে নেমে নিজের দিকে তাকিয়ে জঙ্কুক যেন আসমান থেকে পড়ে। জঙ্কুক নিজের মনে বলতে থাকে, ছি, এটা আমি কিভাবে করতে পারলাম? নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। যাকে দূরে রাখতে গিয়ে নিজেকে সাইকো সাজিয়েছি, আজ তার সাথে আমি মরে যেতে ইচ্ছা করছে আমার। আমি এই মুখ দেখাবো কি করে থেকে? নিজের প্রতি ঘৃণা নিয়ে ওই সকালে জঙ্কুক নিজের বাড়িতে চলে গেল। জিমিন এসে তের ঘরে এসে তেকে পেল না। জিমিন ওয়াশরুমে পানির শব্দ শুনে ভাবলো তে ওখানেই আছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করলো জিমিন। 5 মিনিট 10 মিনিট করে 40 মিনিট পার হয়ে গেল, তবুও তে ওয়াশরুম থেকে বের হলো না। এবার জিমিনের মনে সন্দেহ হতে লাগলো, তাই তেকে ডাকতে লাগলো। দরজা ধাক্কা দেওয়ার পরও যখন দেখলো তে কোনো সারা শব্দ পাচ্ছে না, তখন সুগা আর ওর বাবাকে ডাক দিল জিমিন। সুগা এসে দরজাটা ভেঙে দেখলো তের গায়ে বিছানার চাদর জড়িয়ে শাওয়ারের নিচে পড়ে আছে। জিমিন তে বলে চিৎকার করে ওঠে। সবাই মিলে ধরাধরি করে তেকে বেডে শুইয়ে দেয়। সুগা আর জেকবকে ঘর থেকে চলে যেতে বলল জিমিন। জিমিন তেকে নতুন একটা ড্রেস পরিয়ে দেয়। সুগা এর মধ্যে ডাক্তারকে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে, চেক আপ করে বলে তের অবস্থা খুব খারাপ, সারা রাত শাওয়ারের নিচে ছিল, হয়তো এখনই হাসপাতালে নিতে হবে। সবাই তেকে নিয়ে হাসপাতালে যায়। অনেক চিকিৎসার পর 7 দিন পর তে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।
কিন্তু মনের অসুস্থতা দূর করা সম্ভব না। জাংকুক তের মনের ভিতর যে অসুখ লাগিয়ে দিয়ে চলে গেছে। তে কিছুটা সুস্থ হতে জিমিনকে সব কিছু খুলে বলল তে। 1 মাস পর তে এই 1 মাস সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে রেখেছে, প্রয়োজন ছাড়া কথা বলে না। তের এমন অবস্থা দেখে জিমিনও ওর শ্বশুরবাড়ি যেতে পারে না। মা বেঁচে থাকলে হয়তো তেকে মানসিকভাবে এতটা ভেঙে পড়তে দিত না। একদিন জিমিনের সাথে রান্নাঘরে সাহায্য করছিল তে, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তে। কোনো রকমে তেকে ঘর পর্যন্ত নিয়ে যায় জিমিন। চোখে মুখে পানি দিতেই তে বিনবিট করে চোখ খুলে তাকায়। জিমিন বলে, কি রে, তোর হঠাৎ কি হলো? তে কিছু জবাব না দিয়ে দৌড়ে ওয়াশরুমের দিকে গিয়ে গড়গড় করে বমি করতে থাকে। বমি করতে করতে তে ক্লান্ত হয়ে যায়। জিমিন তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে বুঝি? তে হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ আপু, মনে হচ্ছে পেটের সবকিছু বের হয়ে আসবে। জিমিন এবার কিছুটা ভেবে তেকে বলল, তোর কি এ মাসে পিরিয়ড মিস হয়েছে? তে একটু ভেবে বলল, হ্যাঁ, কিন্তু কেন? জিমিন তেকে একটু দাঁড়াতে বলে। নিজের ঘরে গিয়ে একটা প্যাকেট এনে তেকে বলল, নে এটা নিয়ে টেস্ট কর। তে কিছু বুঝতে না পেরে বলল, কি টেস্ট করব? জিমিন তেকে বুঝিয়ে বলল, প্রেগন্যান্সি টেস্ট করার কথা। তে প্রথমে নারাজ হলেও সেদিনের কথা মনে হতেই প্যাকেটটা হাতে নিয়ে নেয় তে। জিমিন তের ওয়াশরুমের ভেতর ঢুকলে দরজাটা আটকে দেয়। কিছুক্ষণ পর তে বের হয়ে বিষণ্ণ মুখে বলে, পজিটিভ দেখাচ্ছে, তাহলে চল, এখনো সময় আছে, অ্যাবর্শনটা করিয়ে আসি। না আপু, আমি এটা করতে পারবো না। মানছি জাংকুক ভাইয়া পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ করেছে, তবে সন্তানটা তো আমারও। আমি কোনোভাবেই ওকে মেরে ফেলতে পারবো না। ও তো ওই রাতে বলেছিল আমাকে ভালোবাসে। জিমিন থেকে বুঝিয়ে বলল, ও যেটা বলেছিল সেটা তো নেশার ঘোরে। সত্যিটা হলো ও তোকে কোনোদিনই বিয়ে করবে না। জিমিন থেকে অনেকক্ষণ বোঝানোর পর রাজি করতে পারলো অ্যাবর্শন করাতে। গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হলো দুই বোন আর সুগা। মাঝ রাস্তায় জিমিনের ফোনে ওর ফুফু অর্থাৎ জাংকুকের মা ফোন করলো। জাংকুকের মা ফোন করে জিমিনকে বলল, জাংকুককে হাসপাতালে ভর্তি করেছি, ডাক্তার বলেছে হাতে বেশি সময় নেই। মা তোরা দয়া করে তাড়াতাড়ি চলে আয়। ফোনটা রেখে জিমিন সুগাকে গাড়ি ঘুরিয়ে ফুপুর বলা হাসপাতালে যেতে বলল। ওরা হাসপাতালে গেল। কেবিনে বাইরে থেকে তে জাংকুককে দেখলো, কারণ একজনের বেশি কেউ ঢুকতে পারবে না, তাই বাইরেই দাঁড়িয়ে আছে সবাই। ভিতরে আছে সুগা। জিমিন এবার তের কাঁধে হাত রেখে বলল, জাংকুক হয়তো আর বাঁচবে না। তের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তে কান্না করতে করতে বলল, কেন জাংকুক ভাইয়ার এমন কি হয়েছে যে তুমি এমন বলছো? জিমিন তখন পুরনো কিছু কথা তেকে বলতে শুরু করলো। 2 বছর আগে যখন তুই বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, তখন জাংকুক আমাকে ফোন দিয়েছিল আর বলেছিল, আপু আমার তে তো চান্স পেয়েছে, এখন থেকে আমরা ছুটিয়ে প্রেম করব। আমি আমার মনের কথা ওকে বলে দিব। অনেক অপেক্ষা করেছি, আর না, আজকে তোমাদের বাড়ি যাচ্ছি। আমাদের বাড়িতে আসার পথে মাথা ঘুরে পড়ে যায় জাংকুক। সেদিন তো ওকে দেখতে তুইও গেছিলি, কিন্তু সবাইকে একটা জিনিস জানালেও তোকে জানানো হয়নি। সেটা হলো ওর ব্রেন টিউমার, যেটা অপারেশন করলে ওর মরার চান্স 90%। তখন জাংকুক আমাকে একটা কথা বলেছিল, আপু আমি অপারেশনটা করাবো না, এমনিতেও তো মারাই যাব, তবে মরে যাওয়ার আগে তের মন থেকে আমার নামটা মুছে দিতে চাই। আমি নিজেকে সাইকো বানাবো ওর কাছে, এমন এমন ভিলেনগিরি করব যাতে করে আমার নামটা ওর মন থেকে চলে যায়। সেদিন সিগারেট খাওয়া নিয়ে, তোর ভার্জিনিটি নিয়ে কথা বলেছিল, সেগুলো আমাকে জানিয়েছিল। তারপর রাতে তোর সাথে যাওয়া হয়েছিল, সকালে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল। আমি ওকে থাপ্পড় মারি, কিন্তু ও আমার পা জড়িয়ে ধরে বলে, আপু আমি আমার জ্ঞান থাকতে আমার ভালোবাসাকে নষ্ট করব, তুমি ভাবলে কি করে? কালকে একটা কষ্টের মদ খেয়েছিলাম যে আমার থেকে আমি কোনোদিন বউরূপে পাবো না। আমি যে এই দুনিয়ার কয়েকদিনে অতিথি মাত্র। কিন্তু সকালে নিজেকে দেখে খুব ঘৃণা হচ্ছিল আপু। আমি নিজেই আমার পবিত্র ভালোবাসাটাকে অপবিত্র করে ফেলেছি। এই বলে জাংকুক আমাদের বাড়ি থেকে চলে আসে সেদিন। তে এবার হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে থাকে আর নিজের চুল ছিঁড়তে থাকে। কেউ ওর কান্না থামাতে পারে না। কিছুক্ষণ পর তেকে জাংকুকের কেবিনে পাঠানো হয়। তে জাংকুকের কাছে গিয়ে বলতে শুরু করলো,
কেন করলে জঙ্কুক ভাইয়া? কেন কেন নিজের মনের কথা বলনি? জঙ্কুকের কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবুও কথা বলছে। প্রিয়তমার সাথে এইটাই হয়তো শেষ কথা জঙ্কুকের। বলে কি হতো, মরে তো যাব। ভেবেছিলাম তোকে আমার প্রতি ঘৃণায় পরিপূর্ণ করে দেব, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো এটা চায়নি। তাই আজকে জিমিন আপু তোকে সবকিছু বলে দিয়েছে। জঙ্কুক ভাইয়া, তুমি বাবা হবে, তোমার সন্তান আমার গর্ভে। জঙ্কুক এই খবরটা আগে থেকেই জানতো। জিমিন জঙ্কুককে আগে সব বলে দিয়েছিল। তাই জঙ্কুক বলল, অ্যাবর্শনটা করিয়ে নিস। তে এবার কাঁদতে কাঁদতে বলল, আজকে যেহেতু সব জেনে গিয়েছি, তাই আর কোনো সংশয় নেই, আমাদের বাচ্চা বড় হবে। বৈধতা অবৈধতা দেওয়াল পার করে আমাদের সন্তানকে আমি বড় করব। তবে মনে রেখো জঙ্কুক ভাইয়া, মনের বিয়ে আসল বিয়ে, যেটা তোমার আমার সাথে অনেক আগেই হয়ে গেছে। জঙ্কুক এবার মুচকি হেসে তের কপালে একটা চুমু দিয়ে বলল, ভালো থাকিস তে, আমাদের সন্তানকে বড় ডাক্তার করবি। এই জীবনে তোকে না পেলাম তো কি হয়েছে, মৃত্যুর পর তোর অপেক্ষায় থাকবো। তের সামনে জঙ্কুক নিঃশ্বাস ত্যাগ করে। 25 বছর পর তের একটা মেয়ে হয়েছে। তে ওর আর জঙ্কুকের নাম মিল করে ওর মেয়ের নাম রেখেছে তেকুক। তেকুক আজকে ডাক্তারি পাস করেছে। তে জঙ্কুককে দেওয়া ওর শেষ কথাটা রাখতে পেরেছে। তে আজ জঙ্কুককে উদ্দেশ্য করে বলল, আজকে তোমার মেয়ে ডাক্তার হয়েছে জঙ্কুক ভাইয়া, আমি তোমার কথা রেখেছি। ওকে এয়ারপোর্টে আনতে যাচ্ছি। তোমার কাছে যে যেতে খুব ইচ্ছা করে জঙ্কুক ভাইয়া। তে মনে মনে ভাবলো, সব জায়গায় পূর্ণতা আসে না, কিছু জায়গায় অপূর্ণতার মধ্যে পূর্ণতা আছে। মায়ের কাছে সন্তান সন্তানই হয়, সমাজের কাছে হয়তো বৈধ অবৈধ ধারণা থেকেই যায়।